আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আমি আশা করছি যে তোমরা নিয়মিত অবজেক্টিভ ক্লাসগুলো ফলো করছো এবং দেখছো। তো যাই হোক, সেই ধারাবাহিক আমি আজকে আবারও তোমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায়ের অবজেক্টিভগুলো আলোচনা করছি। তো প্রথম যে কোশ্চেন নাম্বার 1, এখানে উল্লেখ করা আছে যে নিচের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো আমরা এখানে যে লক্ষ্য করতেছি বাহুগুলোর দৈর্ঘ্য হতে 5, 7, 4। বাহুগুলোর দৈর্ঘ্য আমরা একক বলতে পারি, অর্থাৎ সেন্টিমিটার বা অন্য কোনো যে কোনো মাপ থাকতে পারে। হতে আছে 5, 6, 7, গতে আছে 3, 4, 7 এবং গতে আছে 2, 4, 8, যে কোনো একক। তো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি তাহলে এরকম যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এক্ষেত্রে যদি আমরা ক নম্বর অপশনে তাকাই তাহলে লেখা আছে 5, 7, 40, অর্থাৎ 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমরা ব্যাখ্যা যদি আসি কোশ্চেন নম্বর 1 এ, তো 5 + 7 = 12, যা আমাদের 14 এর চেয়ে ছোট অর্থাৎ বড়। হওয়ার কথা ছিল কি বড়, তো দেখা যাচ্ছে এখানে 12 14 এর চেয়ে যেহেতু বড় নয়, অতএব হতে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। আমরা যদি হতে আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 + 6 = 11, যা আমাদের 7 এর চেয়ে বড়। তাহলে শর্ত এখানে দেখা যাচ্ছে যে প্রদত্ত হচ্ছে যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের খ অপশনে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব। গ অপশনে যদি আসি তাহলে আমাদের কাজ গ অপশনে যদি লক্ষ্য করি, এটা আর ব্যাখ্যা দরকার নেই। এখানে আমরা লক্ষ্য করি 3 + 7, 3 + 4 = 7, তা 7 এর সমান। অর্থাৎ যদি দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হয় সেক্ষেত্রে সম্ভব হয়। আর গ নম্বর হলো 2 + 4 = 6, যা আমাদের এর চেয়ে বড় হয়। অতএব আমাদের গ, ঘ কিংবা কতে এই শর্ত মতে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো তবে তোমরা মনে রাখবা যেটা সেটা হলো যে তিনটি বাহুর দৈর্ঘ্য উল্লেখ থাকবে, ছোট দুটির দৈর্ঘ্য যদি বড়টার চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আবার ঠিক এটার সঙ্গে সম্মতি রেখে আমি 2 নম্বর প্রশ্নটা দিয়েছি যে ত্রিভুজ একটি সমভুজ ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য হয় যথাক্রমে 5, 12 ও 13, কিংবা 6, 8 ও 10, কিংবা 7, 8, 10। তো সমভুজ ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা জানি যে অতিভুজের বর্গ বাকি বাহুর বর্গের সমান। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বাহুটার মান বড়, তার বর্গ অপর দুটি বর্গের যদি সমান হয় তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো ওই হিসাবে আমরা যদি কোশ্চেন নম্বর 2 এর ব্যাখ্যা আসি তাহলে এখানে 1 নম্বরে উল্লেখ করা আছে 5, 12, 13, 5² + 12² = আমরা পেয়ে যাচ্ছি 25 + 144, যা আমাদের 169 = আমরা লিখতে পারি 13²। তাহলে 1 নম্বর অপশন হিসেবে কি দরকার আছে, যদি আমরা থিওরি এখানে প্রয়োগ করি তাহলে দেখা যায় 1 নম্বরটা আমাদের কাজ। অন্যদিকে যদি আমরা 2 নম্বরটা আসি, এখানে উল্লেখ করা আছে 6, 8, 10 একক। তাহলে প্রথম ছোট দুটি বর্গ অর্থাৎ 6² + 8², আমরা যদি ক্যালকুলেশন করি 6² = 36, 8² = 64, আমরা যদি প্লাস করে দিই পেয়ে যাচ্ছি 100, যাকে আমরা লিখতে পারি 10²। অর্থাৎ দেখা যাচ্ছে ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমান। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমভুজ ত্রিভুজ অঙ্কন সম্ভব। এই শর্ত প্রয়োগ করে আমরা 3 নম্বরটা একটু লক্ষ্য করি। এক্ষেত্রে 7² + 8², আমরা যদি বর্গ করে দিই 49 + 62, প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি 130, যা আমাদের পূর্ণ বর্গের সংখ্যা নয়। অতএব এই ক্ষেত্রে আমাদের সমভুজ ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে 130। আর নদীর কিছু বড় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তা 10² মানে 100। অতএব আমাদের 3 নম্বরের ক্ষেত্রে সমভুজ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। অতএব অপশন হিসেবে কারেক্ট হচ্ছে আমাদের 1 এবং 2। এরপরে আসা যাক আমাদের
কোশ্চেন নাম্বার 3 এর ব্যাখ্যা। তোমরা তো আমার আগের ভিডিওতে লক্ষ্য করেছো যে আমি এই ক্ষেত্রে ঠিক সেম আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই কোশ্চেনটা আমরা একটু সংক্ষেপে মানে বলতে পারি মুখে কিংবা সামান্য একটু হিসাব করলে বা ক্যালকুলেশন সাহায্যে নিমিশে আমরা করতে পারি। এটা একটু টেকনিকটা শেখানোর জন্য আমরা আজকে এই কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তোমরা লক্ষ্য করো চিত্রে যেখানে ত্রিভুজ ABC এর বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডগুলো অভিমুখে মিলিত হয়েছে। তাই এখানে উল্লেখ করা আছে চিত্রে অ্যাঙ্গেল A = 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল B ও C এর মান কত হবে, অর্থাৎ এই কোণ কত হবে। তোমরা জানো এই ধরনের একটা তোমাদের আমাদের সৃজনশীল প্রশ্ন আছে, তা হলো তোমরা বইয়ের 135 পৃষ্ঠার 20 নম্বর যে তোমার সৃজনশীল প্রশ্নটা আছে এখানে লক্ষ্য করলে দেখবা যে ওখানে গ নম্বর সৃজনশীল উল্লেখ করা আছে। দেখো ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত বিন্দুতে যে কোণটি সৃষ্টি হয় তা এরূপ হয়ে থাকে। এখানে যেরকম উল্লেখ করা আছে যে ABC এর বি কোণ এবং অ্যাঙ্গেল সি কোণের সমদ্বিখণ্ড অভিমুখে মিলিত হয়েছে, ফলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল বি ও সি টা হবে কি হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। তো আমরা বিস্তারিত ক্যালকুলেশন না যে নিমিষে আমরা করতে পারি 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। তো এই উল্লেখ করা আছে 50, তাহলে হাফ অফ এ মানে হাফ অফ 50 ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তো আমরা পেয়ে যাচ্ছি 150 ডিগ্রি। অর্থাৎ এরকম যদি আমাদের চিত্র থাকে একটা বড় ধরনের কত, তো এটা আমরা বিস্তারিত না করে সরাসরি আমরা এভাবে করতে পারি। কিরকম যে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ অর্থাৎ শীর্ষকোণ। ঠিক এটার সঙ্গে মিলে আমি আরেকটা আমাদের আছে ত্রিভুজের যে কোনো দুই বাহু বর্ধিত কোণ যে বহিস্থ কোণ সৃষ্টি হয় তাদের সমদ্বিখণ্ডতা যে জায়গায় মিলিত হয় সেই কোণটি পরিমাপ করতে মাঝে মাঝে একটু আসে। কোশ্চেন নম্বর 4। তো তোমরা লক্ষ্য করে এখানে যেমন 3 নম্বরের ক্ষেত্রে প্লাস হয়ে গেল, 4 নম্বরের ক্ষেত্রে মাইনাস করে দিলে হয়ে যাবে। কিরকম এখানে অ্যাঙ্গেল বি ও সি টা হয় 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। তো 90 ডিগ্রি হাফ আর এখানে অ্যাঙ্গেল এ উল্লেখ করা আছে 60 ডিগ্রি, অর্থাৎ হাফ অফ 50 ডিগ্রি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। যদি আমাদের পরীক্ষার প্রশ্ন এরূপ আসে তাহলে আমরা বিস্তারিত না লিখে সংক্ষেপে যে করতে পারি সেটা এখানে দেখা যাবে। এখন এরপরে আসা যাক কোশ্চেন নাম্বার 5। আমাদের সম্পদ দরকার সপ্তম পথের এটা অবজেক্টিভ, সপ্তম পথের যে অবজেক্টিভ গুলো আছে তার মধ্যে এই অবজেক্টিভটা বারবার আসছে। এটা তোমরা ক্লাস 7 থেকে জেনে আসো, কিন্তু এই জিনিসটা স্মরণ করে দেওয়ার জন্য আমার এই লেখাটা যে কয়টি স্বতন্ত্র উপায় জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। এক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকতে গেলে 4টি স্বতন্ত্র উপায় লাগে। এক্ষেত্রে চতুর্ভুজ আঁকতে আমাদের 5টা তত্ত্ব দরকার। উপায়গুলো হলো তোমরা জানো 4টি বাহু একটি কোণ কিংবা 4টি বাহু একটি কর্ণ কিংবা 3টি বাহু 2টি কোণ কিংবা 3টি বাহু 2টি কর্ণ, আবার 2টি বাহু যদি নাও সেক্ষেত্রে 3টি কোণ লাগে। তো এই 5টি এটা বারবার আসছে, যদিও আমরা ক্লাস 7 থেকে জানি, তারপরে এটা পরীক্ষা প্রশ্নে অনেকবার আসছে। এটা ছিল সপ্তম অধ্যায়। এখন আমরা অষ্টম অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 অষ্টম অধ্যায়ের একটা অবজেক্টিভ। এখন এগুলো আমি একটু মুছে ফেলছি। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর ব্যাখ্যা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQRS চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তাহলে PQRS এই চতুর্ভুজের আলোকে দুটি কোষের এখানে উল্লেখ করা হয়েছে। একটি কোশ্চেন হলো অ্যাঙ্গেল SPQ কত হবে, আবার আরেকটি কোশ্চেন হলো অ্যাঙ্গেল RQT কত হবে, RQT কত হবে। তো এই কোশ্চেনটা বা এই দুটো কোশ্চেন তোমাদের অনেকবার আসছে, তো এই জন্য লক্ষ্য করে একটু বেশি কঠিন, এটা হালকা একটু ধারণা যদি রাখতে পারো তাহলে পারবে। SPQ তো তোমরা লক্ষ্য করো
SPQ চতুর্ভুজটা তো বৃত্ত অন্তর্লিখিত। আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ এখানে P কোণের বিপরীত কোণ হলো R কোণ, এই দুই রকমের যোগফল হলো 180 ডিগ্রি। আবার অন্যদিকে দেখো এখানে আমাদের R এর যে কোণটা সৃষ্টি হয়েছে টোটাল কোণটা 180 ডিগ্রি। আর একটা থিওরি আমরা জানি, তা হলো বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো এক বাহু যদি বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ সৃষ্টি হয় তার বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে যদি এই ধারণা তোমার থাকে তাহলে নিমিষে তুমি করতে পারো। কিরকম? চতুর্ভুজের একটা বাহু যদি আমরা বর্ধিত করি, বাড়াই দিই, তাহলে বহিস্থ কোণ যে সৃষ্টি হয়েছে এখানে 120 ডিগ্রি, এটা কার সমান হবে? এই মানের সমান, SPQ এর সমান। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল SPQ এর মান হবে 120 ডিগ্রি। একবার শেষ। আর যদি একটু ক্যালকুলেশন করতে পারো নিমিষে করতে পারো। কিরকম? যে আমাদের SPQ এর বিপরীত হলো আমাদের কি SRQ। এই দুই কোণের যোগফল হলো 180 ডিগ্রি, কারণ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বারা সমষ্টি হলো 180 ডিগ্রি। আবার অন্যদিকে তোমরা লক্ষ্য করো অ্যাঙ্গেল SRQ প্লাস অ্যাঙ্গেল QRT এই দুটো যোগ করব 180। এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো 1 এবং 2 দুটোরই ডান পাশে 180 ডিগ্রি হলে আমরা যেটা করতে পারি অ্যাঙ্গেল অর্থাৎ 1 ও 2 থেকে আমরা লিখতে পারি 1 ও 2 হতে লিখা যায়। কি লিখা যায়? 1 এর বাম পাশটা অ্যাঙ্গেল SPQ প্লাস অ্যাঙ্গেল SRQ is equal to অ্যাঙ্গেল SRQ প্লাস অ্যাঙ্গেল QRT। তো উভয় পাশ থেকে সেম কোণ আমরা বাদ দিলে কি থাকতেছে? সেম কোণ বাদ দিলে হচ্ছে এখানে SQR, ডান পাশটা আছে অ্যাঙ্গেল SQR SRQ। আমি যদি উভয় পাশ থেকে সমান মান বাদ দিয়ে দিই তাহলে বাম পাশটা থাকতেছে আমাদের SPQ আর ডান পাশটা থাকতেছে অ্যাঙ্গেল QRT। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি অ্যাঙ্গেল SPQ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল QRT, অর্থাৎ এই কোণ সমান। তো এখানে তো আমাদের অ্যাঙ্গেল QRT উল্লেখ করা আছে কত 120 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল SPQ এর মান 120। তাহলে আমরা একটু আগে জানলাম যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ সৃষ্টি হয় তার বিপরীত অন্তস্থ কোণের সমান। তবে আমরা বলতে পারি অ্যাঙ্গেল SPQ আমাদের 120 ডিগ্রি। তার মানে আমাদের এই SPQ হলো 120। এখন এখানে আরেকটা প্রশ্ন জানতে চাইছে অ্যাঙ্গেল RQT কোণ কত? তো অ্যাঙ্গেল RQT তো অনেক সহজ, যেহেতু আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এই ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি থেকে অর্থাৎ অ্যাঙ্গেল RQT জানতে চাইছে। তো RQT হবে কি 180 ডিগ্রি মাইনাস QRT মাইনাস RT। তো এখানে 180 ডিগ্রি থাকলো মাইনাস QRT হলো আমাদের 120 ডিগ্রি আর RT হলো 30 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা বাদ দিয়ে দিচ্ছি এগুলো বিয়োগ করলে সমষ্টি বাদ দিলে তাকে আমরা পাবো। তার মানে আমাদের আর পেয়ে যাচ্ছে না 30। তো অনেক সময় এরকম থাকতে পারে এখানে যে উল্লেখ করা আছে QRT এর মান, সেখানে QRT এর মান উল্লেখ না করে উল্লেখ থাকতে পারে SPQ এই কোণটি এবং এই কোণটি। তারপরে জানতে চাইতে পারে যে অ্যাঙ্গেল RQT এর মান। তো তোমার এইটুকু জানা দুই-তিনটা এখানে কনসেপ্ট মনে রাখলেই যথেষ্ট, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বারা যোগ করলে এক সমান, অথবা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ থাকলে তার বিপরীত কোণ দ্বারা যোগ করলে 180 ডিগ্রি, অথবা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ সৃষ্টি হয় তার বিপরীত অন্তস্থ কোণের সমান। এই ধরনের কনসেপ্ট দিয়ে আমাদের জাতীয় সমস্যাগুলো সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা কোশ্চেন নাম্বার 7 এর ব্যাখ্যায় আসি। কোশ্চেন নাম্বার 7 তো লক্ষ্য করো এখানে উল্লেখ করা আছে
যে চিত্রে যে কেন্দ্রস্থ কোণ x প্লাস 80 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ x প্লাস 10 ডিগ্রি। তো এই ধরনের অবজেক্টিভ আমাদের প্রায় আসে। তো দেখো এখানে জানতে চাইছে x এর মান কত। তা আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিংবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কনসেপ্ট যদি প্রয়োগ করি তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করি আমাদের চিত্রে বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল BAC, এটা কি হবে হাফ অফ কেন্দ্রস্থ অ্যাঙ্গেল BOC। তো এখানে অ্যাঙ্গেল BAC এর মান উল্লেখ করা আছে x প্লাস 10 ডিগ্রি, x প্লাস 10 ডিগ্রি। অন্যদিকে হাফ অফ কেন্দ্রস্থ উল্লেখ করা আছে x প্লাস 180 ডিগ্রি। আমরা যদি আরো গুণ করে দিই তাহলে 2 ইনটু x প্লাস 10 ডিগ্রি সমান x প্লাস 180 ডিগ্রি। ডান পাশে যদি আমরা গুণ, আচ্ছা বাম পাশে গুণ করে দিলাম twice x প্লাস 20 ডিগ্রি পেয়ে যাচ্ছি x প্লাস 180 ডিগ্রি। 180 80 ডিগ্রি। তাই x টাকে ডান পাশে বাম পাশে নিয়ে নিলাম আর ওদিকে 80 মাইনাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান কত 60 ডিগ্রি। হয়ে গেল। এর হলো কোশ্চেন নাম্বার 7 এর ব্যাখ্যা। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 8 এর ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এর ব্যাখ্যা এখানে উল্লেখ করা আছে যে চিত্রে আমাদের 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের কোন উত্তোলন দৈর্ঘ্য 30 সেমি হলে ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাসার্ধ এখানে উল্লেখ করা আছে 5 সেমি আর কেন্দ্র থেকে ব্যাসার্ধের জ্যায়ের কোন উত্তোলন দৈর্ঘ্য 30 সেমি যদি হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে জ্যা বলতে এখানে BC, BC এর দৈর্ঘ্য কত হবে? তো আমাদের এখানে যে মানগুলো আমরা দেখতে পারতেছি এখানে এগুলো ছিল না, দেখো। তো কোশ্চেনের সঙ্গে সম্বন্ধে এটা আমরা লিখতে পারি কি? এটা 5 সেমি লিখতে পারি, 5 সেমি। আর অন্যদিকে কেন্দ্র থেকে যে কোনো জায়গায় উত্তোলন দৈর্ঘ্য 30 সেমি, তাহলে আমাদের এই মানটা হবে 30 সেমি। তো অন্যদিকে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত আছে সর্বনিম্ন অনুপাতটা 3, 4, 5 হিসেবে আমরা পেয়ে যাই। তো এখানে দেখা যায় ত্রিভুজ 5, তাহলে বাকি দুটো বাহুর অনুপাত হবে বা বাকি দুটো বাহু হবে 3 ও 4। তো এখানে প্রকৃত লম্ব দৈর্ঘ্য 3 সেন্টিমিটার উল্লেখ করা আছে, পরে ভূমিটা আমাদের স্বাভাবিকভাবে 4 সেন্টিমিটার, এটা আমরা জানি 4 সেন্টিমিটার। আবার অন্যদিকে একটা কনসেপ্ট প্রয়োগ করলে হয় যে অতিভুজের বর্গ থেকে যদি আমরা লম্বের বর্গ বাদ দিয়ে দিই তাহলে ভূমি বর্গ পেয়ে যাই। ভূমি বলতে এখানে পিসি, অর্থাৎ ত্রিভুজ OPC এর মধ্যে যদি প্রবেশ করি আমরা ত্রিভুজ OPC এ আমাদের দেখা যাচ্ছে কি অ্যাঙ্গেল OPC 90 ডিগ্রি। তাহলে অতিভুজ আমরা জানি 90 ডিগ্রি কি করে ধরলে অতিভুজ, তাহলে অতিভুজের বর্গ এখানে 5 সেন্টিমিটার হয়, 5 স্কয়ার হয়। তাহলে আমরা সরাসরি লিখতে পারতেছি কি পিদের গতি সূত্র প্রয়োগ করলে OP স্কয়ার প্লাস আমাদের PC স্কয়ার ইজ ইকুয়াল টু OC স্কয়ার। তো OP এর মান এখানে 3 সেন্টিমিটার আর PC এর মান আমরা খুঁজতেছি আর OC এর মান হলো 5 সেন্টিমিটার। তাহলে বাম পাশটা এখানে পাচ্ছি 9 প্লাস PC স্কয়ার প্লাস 25, বা আমরা উল্লেখ করতে পারি PC স্কয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9 যা আমাদের 16। অতএব বর্গমূল করলে আমরা পেয়ে যাব PC ইজ ইকুয়াল টু 4। তার মানে আমরা কেন্দ্র লিখতে পাচ্ছি PC ইজ ইকুয়াল টু 4। তারপর আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জায়গা সমান দুই ভাগে ভাগ করে, ফলে আমাদের PC টা হচ্ছে কি পুরো জ্যায়ের অর্ধেক অর্থাৎ BC এর অর্ধেক। তো অতএব আমরা লিখতে পারি সুতরাং BC ইজ ইকুয়াল টু হবে আমাদের কত 2 PC, সরাসরি লিখতে পারি। তাহলে 2 আর PC এর মান পেয়েছি 4, ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 8 সেন্টিমিটার। তাহলে কি জানলাম কেন্দ্র থেকে জ্যায়ের প্রতিটি লম্ব আঁকো, লম্বটা জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। যেহেতু এখানে আমাদের দুই ভাগে ভাগ করলো ফলে BB যা PC তাই, অতএব আমরা লিখতে পারি কি BC ইজ ইকুয়াল টু 2 PC আর PC এর মান হলো 4, অতএব গুণ করে দিলে পেয়ে যাবে আমরা 8 সেন্টিমিটার। তো আমাদের জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 8 সেন্টিমিটার। এরপর আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, এখানে আমরা লক্ষ্য করি যে চিত্রে P ও M এর পরিমাণ কত, এই কোণটার পরিমাণ কত। এখানে আমাদের দেয়া আছে কত অ্যাঙ্গেল PM ও M এর পরিমাণ 120 ডিগ্রি। এছাড়া আরো উল্লেখ করা আছে কি PM সমান PM, অর্থাৎ দুই দাগ যদি দেওয়া আছে তাহলে ধরে নেব PM সমান PM। এখন যদি আমরা কোশ্চেন নাম্বার 9 এর ব্যাখ্যা আসি, তাহলে কোশ্চেন নাম্বার 9
এখানে উল্লেখ করা আছে বা আমরা প্রথমে যদি সর্বসম করে নিই তাতে আমাদের হিসাবে সুবিধা হয়। অর্থাৎ ত্রিভুজ OPM ও ত্রিভুজ OPM এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখতেছি যে এটার তিনটা ভাগ এটার তিনটা ভাগ বসার সময় কি হিসাবে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে PM সমান PM উল্লেখ করা আছে, যদি দুই দাগ করে এখানে দেয়া আছে, আমরা এটা লিখতে পারি শিকার বা দেয়া আছে। যে জিনিসটা দেওয়া থাকে সেটাকে আমরা শিকার হিসেবে লিখে নিই। এরপর আমরা বলতে পারি OM সমান OM, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এছাড়া আমরা বলতে পারি OP সমান OP, এবং আমরা এছাড়া বলতে পারি OP সমান হলো OP সাধারণ ভাগ। সাধারণ ভাগ তাহলে অতএব আমাদের ত্রিভুজের সর্বসম ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ OPM, অর্থাৎ এটা তিনটা ভাগ এটা তিনটা ভাগ সমান, অর্থাৎ ত্রিভুজের সর্বসম হলে তার সমকোণ সমান, অর্থাৎ ত্রিভুজের যে অঙ্ক ছয়টি সমান হয়ে যায়। তো প্রমাণের প্রয়োজনে আমরা কাজের প্রয়োজনে তখন বলতে পারি এই কোণ সমান, অর্থাৎ আমরা বলতে পারি MP কোণ বা OPM কোণও বলা যায়, OPM কোণ সমান OPM। এখন তোমরা লক্ষ্য করো যদি সর্বসম অতএব আমাদের এই কোণটা সমান হবে এই কোণটা, আর এই কোণ কিংবা এই কোণ কি হবে, যে কোনো একটি কোণ হবে পুরো কোণটার অর্ধেক। অতএব আমরা লিখতে পারি অ্যাঙ্গেল OPM হবে এই কোণটা হবে পুরো কোণটা, অর্থাৎ এই অ্যাঙ্গেল APN এর অর্ধেক। আমরা লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল MPN। আবার ওদিকে অ্যাঙ্গেল APN যে কোণটা আছে, এই যে কোণটা আছে এটা তো আমাদের এম এর চাপটা যদি বিবেচনায় নেই তাহলে এই চাপটা গণনার বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণটা কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখানে আমাদের কেন্দ্রস্থ কোণটা হলো MON। তাহলে আমরা লিখতে পারি হাফে থাকবে আর শুধু এই অ্যাঙ্গেল MPN টা হলো অর্ধেক, তার অর্ধেক হাফ অফ অ্যাঙ্গেল কেন্দ্রস্থ MON, যাকে আমরা 120 ডিগ্রি ক্যালকুলেশন করলে আমার কাছে পেয়ে যাচ্ছে 120 ডিগ্রি, আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি, কিংবা এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। তো আমরা এখানে এই চিত্রে লক্ষ্য করি আমাদের জানতে চাই হচ্ছে অ্যাঙ্গেল এই MOP কোণ বা POM এই কোণটা কত। তো এই ত্রিভুজ যদি আমরা OPM এর আমরা প্রবেশ করি তাহলে এখানে OP ব্যাসার্ধ OM ব্যাসার্ধ, তার মানে এখানে OP যত বড় OM তত বড়, তখন আমরা বলতে পারি অ্যাঙ্গেল O মানে ত্রিভুজ ট্রায়াঙ্গেল OPM আমাদের এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে আমাদের সমান সমান বিপরীত কোণ সমান, ওই হিসেবে এই কোণটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি। তাহলে কি পেয়ে যাচ্ছি আমাদের এই কোণটা 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওই হিসেবে আমরা সরাসরি লিখতে পারি যে অ্যাঙ্গেল POM হবে 180 ডিগ্রি মাইনাস এখানে অ্যাঙ্গেল OPM যার পরিবর্তে আমরা লিখতে পারি 30 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল OMP মাইনাস 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা -30 মাইনাস করে দিই তাহলে এখানে কত হচ্ছে, তাহলে -60 ডিগ্রি 120 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা চলে আসলো অ্যাঙ্গেল POM চলে আসলো 120 ডিগ্রি। এখন এরপর আসলে কোশ্চেন নম্বর 10 এর ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 10 এ উল্লেখ করা আছে যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ ABC দিয়ে AB বাহুকে P পর্যন্ত গঠিত করা হলো, এদিকে দেওয়া আছে যে করা হলো এবং সেখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল PBC 82 ডিগ্রি এবং ADB অ্যাঙ্গেল 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BAC এর মান কত। তো এই ধরনের আমাদের অবজেক্টিভ থেকে আমরা চিত্রটা এঁকে নেওয়া ভালো। তো আমরা যদি চিত্রটা এঁকে ফেলি ব্যাখ্যা আমি দেখাচ্ছি, চিত্রটা দেখো লক্ষ্য করো। আমরা এটা বৃত্ত আগে প্রথমে দেখি।
আমরা একটা বৃত্ত দিলাম, আর বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এঁকে দিলাম। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজটি তার নাম উল্লেখ করা আছে এ বি সি। ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এরপরে বলা হচ্ছে এই বিভাগকে পি পর্যন্ত বর্ধিত করো। তাহলে আমরা এই বিভাগকে পি পর্যন্ত বর্ধিত করি, এইদিকে বর্ধিত করলাম। বর্ধিত করা হলো পি বি সি 82 ডিগ্রি। তার মানে আমাদের এই কোণটা হলো 82 ডিগ্রি, 82 ডিগ্রি এবং এ ডিবি হলো 47। তাহলে এ ডিবি 47 ডিগ্রি। এই কোণটা হলো 47 ডিগ্রি। জানতে চাইছে অ্যাঙ্গেল বিএসসি মান কত, অ্যাঙ্গেল বিএসসি মান কত। এই কোণটি কত। তাহলে আমরা দেখলাম এখানে প্রশ্নের সঙ্গে সংগতি রাখলে দেখা যাচ্ছে যে আমাদের চিত্রে তো জানতে চাইছে অ্যাঙ্গেল বিএসসি মান। তো আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল পিবিসি এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এবিসি মানে অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটুকু, এই কোণটুকু কত ডিগ্রি হবে 180 ডিগ্রি থেকে আমরা 82 ডিগ্রি মাইনাস করব। মাইনাস করলে পেয়ে যাচ্ছে আমরা কত 8 ডিগ্রি 90 ডিগ্রি। তার মানে আমাদের অ্যাঙ্গেল এবিসির পরিমাণ পেয়ে গেলাম 90 ডিগ্রি। তো আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হতে হবে। অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিসি যা হবে অ্যাঙ্গেল এডিসি তাই হবে। তার মানে আমাদের এই পুরো কোণটা হবে কত 90 ডিগ্রি। তাহলে এখন আমরা বলতে পারি এই 90 ডিগ্রি কথা অ্যাঙ্গেল এডিসি, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি যা অ্যাঙ্গেল এডিসি তাই। তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এডিসি টোটাল পরিমাণটা হবে কত 90 ডিগ্রি। তবে আমরা এখন লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিডিসি মানে এই কোণটা হবে কত, এই 90 থেকে আমরা বাদ দেব অ্যাঙ্গেল এডি। তো 98 থেকে যদি আমরা অ্যাঙ্গেল এডিবি এর মানটা বাদ দিয়ে দিই তাহলে এডিবি এর মান উল্লেখ করা আছে 47 ডিগ্রি। মাইনাস করলে পেয়ে যাচ্ছে আমরা কত 1 আর 51 ডিগ্রি। তার মানে এই কোণটা পেয়ে গেলাম 51 ডিগ্রি। এছাড়া আমরা আরেকটা জিনিস জানি কি একই চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান থাকে। অতএব যদি আমরা বিসি চাপে বিবেচনায় নিই তাহলে বিসি চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে আমাদের একটা বিডিসি আর একটা হবে বিএসি। ফলে আমাদের বিডিসি যদি 51 ডিগ্রি হয় তাহলে আমাদের বিএসিটাও ওই 51 ডিগ্রি হবে। তার মানে আমরা লিখতে পারবো 51 ডিগ্রি। অতএব এই 51 ডিগ্রিটার পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ বিএসি কোণ আমরা পেয়ে গেলাম 51 ডিগ্রি। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 10 এর ব্যাখ্যা। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা আমাদের অনেক সময় আসে বা আসবে, কিন্তু এখানে সমস্যা হয় প্রায় সময় আমাদের তালগোল পাখি ফেলি। কিরকম পাখি ফেলি? বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ না পরিবৃত্ত কোণ। এখন আমাদের অধিচাপ এবং উপচাপ সম্পর্কে ধারণাটা একটু ক্লিয়ার থাকলে ভালো। তোমরা লক্ষ্য করো এটা যদি বৃত্ত হয়ে যায় তাহলে বৃত্তের কেন্দ্র সাপোজ ভালো করে এই তো আমাদের বৃত্ত, তো এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা আমাদের অদূরত্ব। যদি এখানে বিসি ধরি ব্যাস ধরি তাহলে আমাদের এই চাপ হয়ে যাচ্ছে দুটো, একটা উপরের চাপ একটা নিচের চাপ। আমরা জানি ব্যাস দ্বারা একটা বৃত্ত কি হয়ে যায়, দুটো সমান বৃত্তে সমান ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা ভাগ হলে অর্ধবৃত্ত। তাহলে আমাদের এখানে উপরের অংশ একটা অর্ধবৃত্ত পারে, নিচের অংশ একটা অর্ধবৃত্ত। সাপোজ আমি এটা দিলাম এ, তার মানে একটা অর্ধচাপ হয়ে গেল আমার বিএসসি একটা অর্ধচাপ,
আর এটা যদি আমি ডি দিয়ে দিই তাহলে আরেকটা অর্ধচাপ হয়ে গেল আমার কি বিডিসি একটা অর্ধচাপ, বা উপরের অংশটা আমাদের একটা অর্ধবৃত্ত, নিচের অংশটা অর্ধবৃত্ত। এখানে প্রশ্ন হলো অধিচাপ। এই আমাদের ব্যাসের মধ্যে কেন্দ্রে অবস্থান করতেছে। এখন যদি আমরা এই ব্যাসটাকে একটু নিচে দিকে নিয়ে আসি, আমি আগে একটু দেখাচ্ছি এরকম। তাইলে যেহেতু আমাদের এবারে বিসির অবস্থান কেন্দ্র দিয়ে নয়, অতএব কি হয়ে গেল কেন্দ্রের অবস্থান। এবারে আমরা দেখতেছি এই চিত্রে এটা আমি দিলাম ই, বিসি চাপের মধ্যে আমাদের কেন্দ্রের অবস্থান। আর অন্যদিকে এটা যদি আমি এফ দিয়ে দিই তাহলে বিএফসি এর মধ্যে কেন্দ্রের অবস্থান নাই, অর্থাৎ এই দ্বারা বৃত্তটা সমান্তরালে ভাগ হয়েছে। একটি চাপ হয়ে গেল বিইসি, একটি চাপ হয়ে গেল বিএফসি। তোমরা মনে রাখবা যে চাপের এলাকায় কেন্দ্রের অবস্থান সেটাকে আমরা অধিবৃত্ত, তাহলে বাকিটা অবশ্যই না, সেরকম আমরা অধিচাপ। আর যে চাপের এলাকায় কেন্দ্র থাকবে না তাকে বলবো আমরা উপচাপ। তো এখানে মনে রাখবা যে অধিচাপের সৃষ্ট কোণ সময় আমাদের কি হবে সূক্ষ্মকোণ, এই কোণ ভাবে সূক্ষ্মকোণ। তাহলে উপচাপের যে কোণটা সৃষ্টি হবে তার কি হবে, তা আমাদের স্থূলকোণ। তাহলে এই কোণ আমরা উল্টো করে বসি এটাই যে অধিচাপের সৃষ্ট কোণ কি আর উপচাপের সৃষ্ট কোণ কি। তখন তুমি যে কাজটি করবে ঠিক একটা এরকম ছোট আকারের চিত্র এঁকে নিয়ে সেখান থেকে কনসেপ্টটা নিয়ে তুমি অবজেক্টিভ উত্তরটা দেওয়ার চেষ্টা করো। খুব বেশি সময় লাগবে না, শুধু একটি বৃত্ত এঁকে, অর্থাৎ এক সাইডে চাপের এলাকায় কেন্দ্রজন থাকে, অপর সাইডের এলাকায় কেন্দ্রজন না থাকে, তাহলে এইটা হলো আমাদের উপচাপ। আর যে চাপ এলাকায় কেন্দ্র থাকে তারপর হলো অধিচাপ। এই হলো আমাদের অধিচাপ, উপচাপ, অধিচাপ, তাহলে কি জানলাম উপচাপের সৃষ্ট কোণটা হলো আমাদের সৃষ্ট স্থূলকোণ, আর অধিচাপের সৃষ্ট কোণ হলো সূক্ষ্মকোণ। এটা মনে রাখবেন। যদি কোশ্চেন উল্লেখ করা আছে কোন বৃত্তের অধিচাপ অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ, তাহলে ওই হিসেবে আমাদের কোণটা কারেক্ট। অর্থাৎ এই অধিচাপে কিংবা উপচাপে যদি থাকে তাহলে যেটা আমি একটু আগে কথা বললাম সেটাই, ছোট একটা চিত্র এঁকে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবো সবসময়। যে চাপ এলাকায় আমাদের কেন্দ্রের অবস্থান সেটা অধিচাপ, আর যে চাপ এলাকায় কেন্দ্র থাকবে না সেটা উপচাপ, তাহলে সমস্যা হবে। তো আজকে আমি বৃত্তের এবং ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায়ের একটি না দুটো করেছি। ষষ্ঠ অধ্যায়ে আমি পুরো 3-4 করেছি, আর আজকে অষ্টম অধ্যায় কিছু শেখালাম। এই অবজেক্টিভগুলো তোমরা দেখবা, এর সঙ্গে আরও অন্যান্য যে অবজেক্টিভগুলো আছে সেগুলো তোমরা নিয়মিত দেখবা, চর্চা করবা, হাতে কলমে লিখবা। কিন্তু বই পড়লে মনে থাকবে না, একটু বইটার পাশাপাশি যদি হাতে কলমে নিয়ে বসে প্র্যাকটিস করো তাহলে ভালোভাবে মনে থাকবে। আর মনে রাখার চেষ্টা করো, কারণ অনেক অবজেক্টিভ তো তোমরা যদি নিয়মিত চর্চা করে প্র্যাকটিস করো তাহলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, তোমরা দেখবো আশা করতেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।